আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম তবলিগের দুই ধারা কি একত্র করা সম্ভব কিনা। সেখানে আমি উল্লেখ করেছিলাম যে আসলে দুই ধারা প্রতিষ্ঠিত হয়েছে ইজতেহাদের ভিত্তিতে। অনেক ফলোয়ার এখন উভয় পক্ষে, অনেক উলামায়ে কেরাম, আর বিশ্বে প্রায় সব দেশেই এর অনুসারীরা প্রতিষ্ঠিত। সেই ক্ষেত্রে দুই ধারা এক হওয়া কখনোই সম্ভব নয়, এটা বাস্তবসম্মত নয়। তবে দুই ধারা একত্র হয়ে মিলেমিশে চলা এটা সম্ভব, এই বিষয়ে আমি আলোকপাত করেছিলাম। এখন দ্বিতীয় পর্ব আমি যাচ্ছি এই কারণে যে কিছু পয়েন্ট এখানে উল্লেখ করার প্রয়োজন। তবলিগের দুই ধারা একত্র করে চলার ক্ষেত্রে অনুকূল পরিবেশ লাগবে। বাধা কোথায়? বাধাটা দেখতে হবে। বাধা যদি দূর না করা যায় তাহলে তবলিগের দুই ধারাটা একত্র হয়ে চলা সম্ভব নয়। আমরা লক্ষ্য করেছি 18 সাল থেকে বাংলাদেশের তবলিগ দুই ধারা বিভক্ত হয়ে গেছে। 18 সাল আগ পর্যন্ত বিগত 50 বছর তবলিগে জামাত, জোর, ইজতেমা, মসজিদের আমল, বয়ান, বিভিন্ন কার্যক্রম একত্র হয়ে চলেছে। তা 18 সাল থেকে তবলিগ দুই ভাগ বিভক্ত হওয়ার মূল নায়ক কারা? এখানে আমরা গবেষণা করে দেখেছি তবলিগের মধ্যে তৃতীয় এক পক্ষ ঢুকে গেছে, যাদের বিগত 50 বছরে যাদের তবলিগের কোনো উপস্থিতি ছিল না। 18 সাল থেকে তারা তবলিগের এক পক্ষের মধ্যে, অর্থাৎ জুবায়েরপন্থী যেটা আমরা বলি, আলমী সুরা, সুরাই নিজাম, এদের মধ্যে আমাদের বাংলাদেশে যে হেফাজত সংগঠন, যারা নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন বলে প্রথমে ঘোষণা দিল, বর্তমানে কিন্তু ওনাদের রাজনৈতিক অভিলাষ আছে, আমরা দেখতে পাচ্ছি। তো ওই পক্ষ যখন তবলিগের সুরাই নিজামের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, একত্র হয়ে গেছে, তখন থেকে দুই পক্ষ এখন এক হওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, একত্রে চলাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মূলত তৃতীয় পক্ষ অপসারণ না হওয়া পর্যন্ত দুই পক্ষে একত্র হওয়া চলা অসম্ভবই প্রায়। জুবায়ের সাহেব, মৌলানা রবুল সাহেব, মৌলানা ওমর ফারুক সাহেব বা তবলিগের যারা সুরাই নিজাম বলে, তাদের সাথে আমাদের আমলগতভাবে কোনো পার্থক্য নাই, আমাদের মনস্তাত্ত্বিকগতভাবে কোনো পার্থক্য নাই, আমরা মিলেমিশে চলতে পারবো। কিন্তু সমস্যা যেটা, সেটা হলো যে আমাদের হেফাজত ওলামায়গণ, হেফাজতপন্থী যতক্ষণ না অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত দুই পক্ষ মিলেমিশে চলা অসম্ভব প্রায় বাংলাদেশে। কিন্তু আমরা অন্যান্য দেশে যদি দেখি, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, প্রতিবেশী দেশ, সব দেশে কোনো আলোচনাই নাই, যার যার যে আমল করছে কোনো সমস্যা নাই, একই মসজিদে দুই পক্ষ আমল করছে কোনো সমস্যা নাই। বাংলাদেশের সমস্যাটা হয়ে গেছে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের কারণে। ধরুন দুই ভাই বাপ মারা গেছে, দুই ভাই জমি ভাগ হয়ে গেছে, দুই ভাই জমি চাষ করে। সমাজের একটা লোক এসে এক ভাইয়ের পক্ষে নিল, বলেছে ভাই, ছোট ভাই কি বললো, বড় ভাই তোমার জমি বেশি অংশ নিছে বাপের থেকে। তো ছোট ভাইয়ের মধ্যে একটা সন্দেহ তৈরি হবে, দুই ভাইয়ের মধ্যে একটা গোলযোগ তৈরি হবে। এখন ওই পক্ষ যখন, যে লোক, গ্রামের লোক, এক ভাইকে সমর্থন করা শুরু করে দিল, তো দুই ভাইয়ের মধ্যে এক সময় উত্তেজনা চরম আকার ধারণ করলো। তো সেরকম অবস্থা দাঁড়িয়েছে এখন। আমাদের দুই পক্ষের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু যখন তৃতীয় পক্ষ হিসাবে হেফাজত আমাদের মধ্যে ঢুকে গেছে, তখন থেকে আমাদের তবলিগের মধ্যে মূলত গন্ডগোল। এর প্রমাণ আপনাদেরকে বলছি আপনাদের সামনে। আমাদের যখন 18 সালে টঙ্গীর মাঠ এবং কাকরাইল মসজিদ যখন দখল হয়ে গেল, তখন আপনারা দেখবেন যে কাকরাইল মসজিদ মাদ্রাসার ছাত্র এবং উলামায়ে কেরাম দিয়ে ভর্তি হয়ে গেল। বিগত 50 বছরে ইতিহাসে কাকরাইল মসজিদ কখনো উলামায়ে কেরাম আর ছাত্র দিয়ে জবরদখলের কোনো ঘটনা ঘটেনি। টঙ্গীর মাঠ অনুরূপ উলামায়ে কেরাম আর ছাত্র, বেশিরভাগ মাদ্রাসা ছাত্রদের একত্র করে জোরের আগে সমস্ত ময়দান ভর্তি করে দেওয়া হলো উদ্দেশ্য প্রণোদিতভাবে। গন্ডগোলটার সূত্রপাত মূলত আমাদের হেফাজতপন্থী ভাইদের অনুপ্রবেশের কারণেই হয়েছে।
বিগত 5 তারিখে ঢাকার সরোয়ার্দী উদ্যানে যে মঞ্চে যে কথাবার্তা আলোচনা হয়েছে, আমরা সেদিকে যদি তাকায় দেখি, আমাদের জুবায়ের সাহেব মৌলানা রবিউল সাহেব, ওনারা তবলিগের সুরাপন্থী যে হজরতরা আছেন কেউ ছিলেন না। কারো মুখ দিয়ে এরকম এলান হয়নি যে কাকরাইল মসজিদে কাউকে ঢুকতে দেব না, টঙ্গীর মাঠে কাউকে ঢুকতে দেব না, সাতপন্থীদের ঢুকতে দেব না, দেশ থেকে বাহির করে দেব। বড় হাস্যকর ঘটনা। যারা তবলিগওয়ালা নয়, আজকে মঞ্চে ময়দানে এক পক্ষকে বিতরণের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তো যে কথা আমি বলছিলাম, যে প্রমাণ দেখেন যে কারা বক্তব্য দিচ্ছে। এই হেফাজতের ময়দানে মঞ্চে কারা বক্তব্য দিচ্ছে, কারা কেউ তবলিগওয়ালা না। তবলিগের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, না সময় লাগায়, না সফর আছে তাদের, না তার মহল্লায় গাছদের সাথে সম্পৃক্ততা আছে। কিন্তু মাঠে ময়দানে ওনাদের জোর আওয়াজ, ওনার আস্ফলন অনেক বেশি। তো আমি যে কথাটা এখানে উল্লেখ করতে চাচ্ছি, যে তৃতীয় পক্ষ অপসারণ ছাড়া বাংলাদেশের তবলিগ জামাত সুষ্ঠুভাবে দুই পক্ষ কখনো একত্রে চলা সম্ভব নয়। সমাধান একটাই, আমাদের তৃতীয় পক্ষকে এখানে সরে যেতে হবে, সরকারকে অনুধাবন করতে হবে, আমাদের জনগণকে অনুধাবন করতে হবে যে দুই পক্ষ সুষ্ঠুভাবে কাজ করে যাবে, তৃতীয় পক্ষ যেন এখানে কোনো হস্তক্ষেপ না করে।